Welcome to Commerce Academy. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের জন্য তৃতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের অধ্যায়টার নাম হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। এটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে রয়েছে। এটা দুটো ক্লাস ইতিমধ্যে আমি করেছি। এগুলো ধারাবাহিক আলোচনা নিয়ম নিয়ে এখন তৃতীয় ক্লাস আজকে শুরু করতেছি। আশা করি তোমরা সকলে সহজে এটা বুঝবে। আমি তাহলে আজকে তৃতীয় ক্লাস শুরু করতেছি। আমি ইতিমধ্যে দুইটা ক্লাসে আমি বেশ কিছু, এখানে আমি প্রথম ক্লাসে বলেছিলাম আমাদের এর দুইটা 11টা পয়েন্ট আছে। 11টা পয়েন্ট মানে এইরকম, এই যা জানতে হবে, এই যে যা জানতে হবে, এটার পরে আছে যে যা এই যে যা জানতে হবে, এই যা জানতে হবে, এই পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম। প্রথম ক্লাসে বলেছিলাম প্রথম ক্লাসে 11টা এরকম 11টা পয়েন্ট আছে। ইতিমধ্যে আমি 11টা পয়েন্টে বেশ কিছু পয়েন্ট আলোচনা করেছি। এখন যে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রয়ে গেছে, যেগুলো বড় পয়েন্ট, সেগুলো আজকে আমি কভার দিব। এই পয়েন্টগুলো কভার দেওয়ার পরে আজকে নিয়মটা শেষ হবে। আশা করি নিয়ম শেষ করার পরে আমরা পরবর্তী চতুর্থ ক্লাসে অঙ্ক শুরু করবো। তোমরা বই থেকে সাথে থাকবে এবং নিয়মিত ভিডিওগুলো যদি দেখো সহজে অধ্যায়টা শেষ করে ফেলতে পারবে। তাহলে আজকে আমি এই উত্তোলন সুদ নিয়ে কথা বলবো। এটা 6 নম্বর আইটেম। ইতিমধ্যে উত্তোলন সুদ আমি একবার বলেছিলাম। এটা ডিটেলস বোঝার জন্য মূলত আমি এটা রেখে দিয়েছি, যেহেতু এটা অনেকগুলো কথা আছে আলোচনার জন্য। তাহলে উত্তোলনের সুদ যদি আমি বলি, উত্তোলনের সুদ দুইবার যাবে। নগদ উত্তোলন যায় একবার, আর এর উত্তোলনের সুদ যায় কয়বার? দুইবার যাবে। মনে রাখতে হবে। তাহলে উত্তোলনের সুদ দুইবার যাবে। একবার অংশীদারি মূলধন হিসেবে ক্রেডিট পাশে যাবে। আমরা ইতিমধ্যে অংশীদারি মূলধন হিসেবে দেখেছিলাম। ক্রেডিট পাশে লাভ লোকসান হিসাবে একবার অংশীদারি মূলধন হিসাবে ক্রেডিট পাশে লাভ লোকসান আবন্টন হিসাব উত্তোলন সুদ বলে লিখে দেখাতে হবে। পরের বার লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে অংশীদারদের মূলধন হিসাব উত্তোলন সুদ হিসাবে লিখে দেখাতে হবে। আমি যদি দেখাই বিষয়টা, দেখাই, এখানে যে বিষয়টা লেখা ছিল, একবার যাবে কোথায়? অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে। তাহলে অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে যদি দেয়, আমি এটা যদি নিয়ে আসি অংশীদারদের মূলধন হিসাবটা, এই যে অংশীদারদের মূলধন হিসাব, এই অংশীদারদের মূলধন হিসাবে এদিকে ডেবিট পাশ, উত্তোলনের সুদ। উপরে লিখতে পারবে কি? লাভ লোকসান আবন্টন হিসাব দিতে হবে, উত্তোলনের সুদ। অংশীদারদের নামের মধ্যে টাকাটা বসা দিতে হবে। যেমন আমি এখানে অংশীদারের নাম দেখেছি, একজনের নাম যাওয়া, আরেকজনের নাম কি দিলাম? জেহান দিলাম। এদের যাত্রা করে টাকাটা বসাই দিতে হবে। এটা একটা গেল। এরপরে তাহলে কোথায় আসছে? অংশীদারদের মূলধন হিসেবে ডেবিট পাশে একবার আসছে। এরপর আবার রুলস আছে, দেখো কোথায় আছে, আরেকবার আছে যে অংশীদারদের মূলধন হিসেবে ডেবিট পাশে লাভ লোকসান আবন্টন হিসেবে নিজে দেখাতে হবে, উত্তোলনের সুদ, এটা দেখালাম। এরপর আবার লাভ লোকসান হিসাবের ক্রেডিট পাশে লাভ লোকসান হিসাব হচ্ছে যে আমাদের এই যে লাভ লোকসান হিসাব, এদিকে হচ্ছে ক্রেডিট, এই ক্রেডিট পাশে এই অংশীদারদের মূলধন হিসাব ব্র্যাকেটে উত্তোলনের সুদ, এই অংশীদারদের মূলধন হিসাব উত্তোলনের সুদ, অংশীদারদের মূলধন হিসাব ব্র্যাকেট উত্তোলনের সুদ লিখে দেখাতে হবে। আশা করি এটা আমরা প্র্যাকটিক্যালও দেখে গেলাম। আমাদের যেটা দুইটা হিসাবে কোথায় আছে, একবার হলো মূলধন হিসাবে ডেবিট পাশে, আরেকবার হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে গেল। এরপরের বিষয় যা এই উত্তোলনের সুদ, এটা নিয়ে মূলত অনেক আলোচনার কথা আমি বলছিলাম। এটাতে অনেক পয়েন্ট আছে। উত্তোলনের সুদ নির্ণয় করতে গেলে যা যা বিষয় আমাদের জানতে হবে, যদি প্রত্যেক মাসের প্রথম বা প্রতি মাসের প্রথম তারিখ হচ্ছে 1 তারিখে, যে কোনো মাসের শুরুর তারিখ হচ্ছে 1 তারিখ উত্তোলন করা হয়, তাহলে টাকা কোনো অংশীদার যদি সে প্রত্যেক মাসের প্রথম বা 1 তারিখ উত্তোলন করে, সেক্ষেত্রে উত্তোলন সূত্র কি হবে? এটা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ 6.5 মাস ভাগ 100। তাহলে এটার সূত্র হচ্ছে কিরকম? এই মাসিক উত্তোলন, এটা মাসিক উত্তোলনের সাথে গুণ হবে সুদের হারের সাথে গুণ হবে 6.5 মাস। গুণ করার পরে তিনটা গুণ করার ভাগ হচ্ছে কত দিয়ে? এই 100 দিয়ে ভাগ। তাহলে এইটা ভাগ দিয়ে যে ফলাফলটা বের হবে, সেটা হচ্ছে যে উত্তোলনের সুদ। আশা করি যদি প্রতি মাসের প্রথম তারিখ বা 1 তারিখ উত্তোলন করা হয়, এটার সূত্র আমরা এটা পাইলাম উত্তোলনের সুদ নির্ণয়ের। পরবর্তী যেটা আছে আমাদের, যদি প্রত্যেক মাসের মাঝামাঝি তারিখ উত্তোলন করা হয়, আমি আরেকটা কালার দিয়ে দেখাচ্ছি, যদি প্রত্যেক মাসের মাঝামাঝি বা 15 তারিখ উত্তোলন করা, প্রতি মাসের মাঝামাঝি তারিখটা হচ্ছে 15 তারিখ, অঙ্কের মধ্যে বলা ওই রকমও বলতে পারে, যদি প্রত্যেক মাসে মাঝামাঝি টাকা 1000 টাকা উত্তোলন করা হয়, অথবা প্রতি মাসের 15 তারিখে 1000 টাকা করে উত্তোলন করা হয়, 1000 2000 যতই বলে না কেন অঙ্কের মধ্যে ফিগার উত্তোলন করা হয়। তাহলে এই 15 তারিখের কথা বললে তাহলে কি হবে? সূত্র হচ্ছে মাসিক উত্তোলন গুণ সুদের হার
গুণ 6 মাস, আর নিচে ভাগ 100, নিচে ভাগ 100 দিয়ে দেখাতে হবে। এটা হচ্ছে উত্তোলনের সুদ। কখন এই সূত্রটা হবে? যদি 15 তারিখ বা মাঝামাঝি এইরকম কথা বলে তখন এই সূত্রটা হবে। এবং এই সূত্রের ক্ষেত্রে এই স্তরে 6.5 ক্ষেত্রে এখানে 6 মাস লিখতে হবে, মনে রাখতে হবে। যদি প্রথম তারিখ হয় 6.5, 15 তারিখ হলে 6 মাস, মনে রাখে দেবো মুখস্থ এটা। তাহলে দুইটা পয়েন্ট আমাদের চলে গেল, 1 তারিখের কথাটা চলে গেল, 15 তারিখের কথা চলে গেল। দেন আমাদের পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে যদি প্রত্যেক মাসের শেষ তারিখ উত্তোলন করা হয়, শেষ তারিখ উত্তোলন করা হয়, যদি প্রতি মাসের শেষ তারিখ উত্তোলনের সূত্র হচ্ছে কি, উত্তোলনের সুদ সমান মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ 5.5 মাস, আর নিচে ভাগ 100। তাহলে এটা হচ্ছে 5.5 দিয়ে গুণ হবে, ভাগ হচ্ছে 100 দিয়ে। এটা হচ্ছে প্রত্যেক মাসের যদি শেষ তারিখ হতে পারে, অথবা 30 তারিখ বা 31 তারিখ এরকম লেখা থাকে উত্তোলন হয়, তাহলে সুদের এখানে পরিবর্তনটা হচ্ছে 5.5 মাস। মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ 5.5 মাস ভাগ 100। তাহলে আমরা বুঝতেছি কি, শর্টকাটে যদি চিন্তা করি আমরা এই প্রথম তারিখ, শেষ তারিখ, মাঝামাঝি এরকম কথাগুলো যদি ইজিলি চিন্তা করি, তো প্রশ্ন দেখো যদি 1 তারিখ থাকে তাহলে সেক্ষেত্রে 6.5 মাস দিয়ে গুণ করতে হবে। খুব খেয়াল করো, যদি 15 তারিখ থাকে বা মাঝামাঝি থাকে সেক্ষেত্রে কত দিয়ে গুণ? সেক্ষেত্রে 6 দিয়ে গুণ, 6 মাস দিয়ে গুণ। এরপরে বলা হচ্ছে যদি শেষ তারিখ, এই যে শেষ তারিখ অথবা 30 তারিখ বা 31 তারিখ থাকে সেক্ষেত্রে 5.5 দিয়ে গুণ। তাহলে মাত্র এই বিষয়টা, মাসটা চেঞ্জ হচ্ছে। প্রথম তারিখের ক্ষেত্রে 6.5, মাঝামাঝির ক্ষেত্রে 6 মাস, শেষ তারিখের ক্ষেত্রে 5.5 মাস। বাকি যে লেখাগুলো আছে, মাসিক উত্তোলন সুদের হার এখানে একই, মাসিক উত্তোলন সুদের হার এখানে একই, মাসিক উত্তোলন গুণ সুদের হার একই, নিচে 100 এখানে একই, নিচে 100 এখানে একই, নিচে 100 এখানে। তাহলে এই বিষয়টা মনে রাখবা। এগুলো বিশেষ করে এমসিকিউতে মাল্টিপল চয়েস কোশ্চেনে এগুলো থাকে। বলা হয় যে যদি প্রত্যেক মাসে প্রথম তারিখ উত্তোলন করা হলে উত্তোলনের সুদ নির্ণয় কি হবে, সুদ কি হবে, বা কত মাসে সুদ উত্তোলন করা হবে, সুদ বের করা হবে। যদি প্রথম, এখানে প্রশ্ন দিতে পারে 6.5 মাস, 6 মাস, 5 মাস, 10 মাস, এটা দিতে। তাহলে যদি প্রথম তারিখের কথা বলে তোমাকে 6.5 মাসের কথা উত্তর লিখতে হবে। যদি প্রশ্ন 15 তারিখের কথা বা মাঝামাঝি বলে 6 মাস বলতে হবে। যদি শেষ তারিখ বা 30 তারিখ বা 31 তারিখ বলে তাহলে 5.5 মাসের কথাটা লিখে দিতে হবে। মূলত উত্তোলনের সুদ এই 3টা রুলস আমরা পাইলাম। আমরা তাহলে 3টা আমাদের রুলস গুলো, এটা একটা, এই প্রথম তারিখ, মাঝামাঝি এবং শেষ তারিখ। এরপর আরেকটা বিষয় আছে উত্তোলনে, সেটা হচ্ছে যে কি, উত্তোলনে কোন তারিখে, কোন তারিখে নগদ টাকা উত্তোলন করা হয়েছে তা উল্লেখ না থাকলে, এগুলো তো তারিখ প্রথম, মাঝামাঝি, শেষ এরকম আমরা পাইছি। প্রথম পাইলাম, মাঝামাঝি বা 15 শেষ পাইলাম। অনেক সময় কোনো তারিখও বলবে না, কোন তারিখে উত্তোলন করছে সেটা বলবে না। সেই জন্য বলা হচ্ছে কোন তারিখে নগদ টাকা উত্তোলন করা হয়েছে তা উল্লেখ না থাকলে 6 মাসের সুদ ধরতে হবে। মানে কোন মাসে উত্তোলন করেছে বা কত তারিখ উত্তোলন করেছে এরকম যদি বলা না থাকে 6 মাসের সুদ নির্ণয় করতে হবে। তার মানে এই সূত্রটা তখন প্রয়োগ করতে হবে, 6 মাসের সুদ নির্ণয় করে দেখাতে হবে। যদি কোনো মাসের তারিখ উল্লেখ না থাকে, 1 তারিখ, মাঝামাঝি, শেষ তারিখ না থাকলে তাহলে 6 মাসের সুদ ধরতে হবে। আশা করি এটা বোঝা গেল। দেন আমরা যে বিষয়টা আসি, এই বেতন সংক্রান্ত এই নিয়মটাও আমি বাদ দিয়ে গিয়েছিলাম, এখন এটা আমি ডিটেলস বোঝাচ্ছি। আশা করি তোমরা মন দিয়ে খেয়াল করবা, শুনবা। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি অঙ্কের মধ্যে এটা সমস্যা পাবে। কোনো অঙ্ক বাদ যাবে না যেখানে বেতনের কথা থাকে না। দেখো ক নম্বর, বেতন সংক্রান্ত নিয়ম। অংশীদারদের বেতন ডেবিট করার পর, ডেবিট করার পর মেইন সত্য হচ্ছে যে আমাদের এখানে লাভ লোকসান আবন্টন, এই যে ডেবিট, এই ডেবিটে মানে বেতনটা এদিকে এরা দেখাই ফেলছে, এটা তো আবন্টন। লাভ লোকসান আবন্টন হিসাবের আগে আরেকটা হিসাব করতে হয়, যেটাকে লাভ লোকসান হিসাব বলা হয়, যেটা এখানে করতে হচ্ছে না। এইটা এই লাভ লোকসান হিসাব ডেবিট করার পর মানে এটার আগে একটা হিসাব থাকে লাভ লোকসান হিসাব, ওই হিসাবে সেটা এদিকে ডেবিট দিকে দেখাইছে, এটা তো ডেবিট দিকে দেখাইছে। তাহলে এইরকম যদি কথা থাকে ডেবিট করার পর, খুব খেয়াল করো, তাহলে আমি যদি হাইলাইট করি, বেতন ডেবিট করার পর, এটা এই শব্দ উল্লেখ না করে চার্জ করার পর এরকম বলতে পারো। মনে রাখতে হবে এই ডেবিট করার পর কথা যে কথা, ডেবিট করার পর যে কথা, ডেবিট করার পথে যে কথা, চার্জ করার পরও একই কথা। প্রশ্নের মধ্যে কখনো ডেবিট করার পর লেখা থাকে, কখনো চার্জ করার পর লেখা থাকে অংশীদারদের বেতন, এই কথাটা বলা থাকে। অংশীদার মানে আবার কয়ের বেতন, ডাইরেক্ট অংশীদার না থাকে অংশীদারের নাম থাকতে পারবে। কয়ের বেতন, আলমের বেতন, ডেবিট করার পর, চার্জ করার পর এরকম কথা বলা থাকতে পারে। তারা বললে তখন কি করবা, শুধুমাত্র একবার অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে, অংশীদারদের মূলধন হিসাবে
ক্রেডিট পাশে বেতন হিসাব লিখে দেখাতে হবে। বেতন হিসাব লিখে দেখাতে হবে। কোথায় দেখাতে হবে? অংশীদারদের মূলধন হিসাবে। এই যে অংশীদারদের মূলধন হিসাব মানে এটাতে, এটার এদিকে এদিকে এই যে এটা থেকে যে অংশীদারদের মূলধন হিসাব, এদিকে বেতন হিসাব বলে যে অংশীদার যে নাম থাকে তার নামের উপরে টাকাটা বসা দিতে হবে। তাহলে এটা কখন বসাবো আমরা? এটা আমরা বসাবো যে ডেবিট করার পর বা চার্জ করার পর বললে শুধুমাত্র একবার যাবে। কোথায় যাবে? অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে যাবে। কি লিখতে হবে? বেতন হিসাব লিখতে হবে। এটা একটা রুলস গেল। এরপর 2 নম্বর রুলস যেটা আছে, অংশীদারদের বেতন ডেবিট করার পর, মানে এই লেখাটা বরাবর হবু আছে। অংশীদারদের বেতন ডেবিট করার পর আমরা আগে যা পাইছি তা বরাবরই আছে। এরপরে কাজ করার পর এই লেখাও আছে। তাহলে হুবহু দুটা পাইলাম। এই লেখা যে হতো এখানেও কাজ করার পর এটাও পাইলাম। এরপর বলা হচ্ছে বেতন গ্রহণ করেছে। নতুন একটা শব্দ আসছে, বেতন গ্রহণ করে। যে অংশীদার বেতন পাবে সেই বেতনটা গ্রহণ করেছে। এরূপ বললে কোথাও যাবে না। এরূপ বললে কোথাও যাবে মানে তুমি প্রশ্নের মধ্যে বেতন সংক্রান্ত কয়ের বেতন, ক্ষয়ের বেতন বা যেখানের বেতন, আলমের বেতন এগুলা ডেবিট করার পর শব্দ এটা পাইছো বা চার্জ করার পর শব্দ এটাও পাইছো। এরপর আবার পরে দেখলে যে বেতন গ্রহণ করেছে, যে অংশীদারের কথা বলছে সে বেতনটা গ্রহণ করেছে, এইরকম শব্দ যদি সে পাও তাহলে ওই বেতনটা কোথাও দেখাতে হবে না। কোথাও মিনস আমাদের হিসাব একটা আছে অংশীদারদের মূলধন হিসাব, আর একটা আছে লাভ লোকসান আবন্টন হিসাব। কোথাও যাবে না, এই দুইটা হিসাবের কোথাও যাবে না। মনে রাখবো তাহলে এটা। এরপরে যেটা আছে 3 নম্বর গ নম্বর নিয়ম, অংশীদারদের বেতন ডেবিট করার পূর্বে, খুব খেয়াল করো, এবার আসছে যে বেতন ডেবিট করার পূর্বে, আর এখানে এতক্ষণ ছিল পর। পর ডেবিট করার পূর্বে, এটা আছে কি পূর্বে, খুব খেয়াল করে, এটা আছে যে পূর্বে। তাহলে পর আর পূর্বে আছে, পর পূর্বে মানে আগে, পার মর্মে পরে, পূর্বে অথবা কাজ করার পূর্বে। এই যে এখানে যেটা পর ছিল এখানে সেটা পূর্বে, এখানেও পূর্ব হয়ে গেলে চার্জ করার পর বললে 2 বার যাবে। বললে কয়বার যাবে? এটা তখন 2 বার যাবে। মনে রাখতে হবে 2 বার যাবে। তাহলে ডেবিট করার পূর্বে বা চার্জ করার পূর্বে যদি বলে তখন কয়বার যাবে? 2 বার যাবে। প্রথমবার অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে প্রথমবার যাবে যে এই যে অংশীদারদের মূলধন এই হিসাবে এই ক্রেডিট পাশে এই বেতন হিসাব লিখতে হবে। উপরে থাকবে লাভ লোকসান আবন্টন হিসাব, এদিকে থাকবে বেতন হিসাব। এবার লিখবে দ্বিতীয়বার এই যে অংশীদারদের মূলধন হিসাব ডেবিট পাশে, কোথায়? এটা হচ্ছে লাভ লোকসান আবন্টন। এই আবন্টন হিসাবে এসে এই ডেবিট পাশে অংশীদারদের মূলধন হিসাব বলে বেতন লিখতে হবে। আর প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যেটা এখানে পড়াটা লেখা আছে। প্রথমবার অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে, লাভ লোকসান আবন্টন হিসাবে বেতন হিসাব। পরের বার লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে অংশীদারদের মূলধন হিসাব ব্রেকেট বেতন হিসাবে লেখাতে হবে, যেটা আমি একটু আগে দেখাই দিছি। তাহলে এইবার এইরকম যদি হয়, পূর্বে যদি হয় 2 বার যাবে। এরপরে যদি যাই আমরা 3 নম্বর রুলস কি আছে, অংশীদার ঘ নম্বর, অংশীদারদের বেতন ডেবিট করার পর, খুব খেয়াল করো, অংশীদারদের বেতন ডেবিট করার পর, তার মানে এই কথার সাথে আবার মিলেছে, ডেবিট করার পর এইটা পাইলাম, বা চার্জ করার পর এটাও পাইলাম, খুব আছে বললে কিন্তু অংশীদার বেতন গ্রহণ করেনি, এরূপ বললে শুধুমাত্র একবার অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে বেতন হিসাব লিখে দেখাতে হবে। তাহলে বেতন ডেবিট করার পর বা চার্জ করার পর এই লেখাটা আছে, আর এখানে কি করেছে? অংশীদারের বেতন গ্রহণ করেনি, আর এটাতে কি ছিল? বেতন গ্রহণ করেছে, আর এটার মধ্যে আছে বেতন গ্রহণ করেনি। তাহলে চার্জ করার পর বললে কিন্তু বেতন গ্রহণ করবে, এরূপ বললে শুধুমাত্র একবার অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে বেতন হিসাবে দেখাতে হবে। অংশীদারদের মূলধন হিসাব মানে এই যে এই মূলধন হিসাবে এই ক্রেডিট পাশে বেতন হিসাবে দেখাতে হবে, যেগুলো বলা থাকবে। তাহলে আমরা এই বেতন সংক্রান্ত 4টা রুলস পাইলাম। এই 4টা রুলস আমাদের ভালো করে খেয়াল করতে হবে। আমি যদি আরেকবার রিপিট তোমাদের করি, তাহলে কি হচ্ছে দেখো, বেতন ডেবিট করার পর বা চার্জ করার পর বললে এতটুকু যদি পাওয়ার কোনো কথা না থাকে তাহলে মূলধন হিসাবে ক্রেডিট পাশে দেখাতে হবে বেতন লিখে। 1 2 নম্বর, ডেবিট করার পর চার্জ করার পর এটা লেখা আছে এবং বেতন গ্রহণ করেছে, তাহলে এরূপ বলে কোথাও যাবে না। মূল কিওয়ার্ড গুলো বলতেছি দেখো। আবার ঘ নম্বর, এটা হচ্ছে দেখি বেতন ডেবিট করার পর বা চার্জ করার পর এটা আছে কিন্তু অংশীদার বেতন গ্রহণ করেনি, যার কথা বলতে তাই সে বেতনটা গ্রহণ করেছে, এটাতে গ্রহণ করেছে বিধায় কোথাও যাবে না। একবার শুধু চার্জ করার পর বলছে যে শুধু একবার যাবে, আর বেতন এটাতে একবার যাবে চার্জ করার পর, আর চার্জ করার পর গ্রহণ করেছে বলে কোথাও যাবে না। চার্জ করার পর বা ডেবিট করার পর এটা লেখা আছে কিন্তু গ্রহণ করেনি, এইরূপ বললে শুধুমাত্র একবার অংশীদারদের মূলধন হিসেবে ক্রেডিট পাশে দেখাতে হবে।
এরপর আছে বেতন ডেবিট করার পূর্বে অথবা চার্জ করার পূর্বে, এতটুকু বলছে, আর কিছু বলে নাই। তাহলে দুইবার যাবে। প্রথমবার অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে লাভ লোকসান আবন্টন হিসাবে বেতন লিখতে হবে। পরের বার লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে অংশীদারদের মূলধন হিসাবে বেতন হিসাবে লেখা দেখাতে হবে। তাহলে এই গেল বেতন সংক্রান্ত নিয়ম। এরপর যেটা আছে, যে বিষয়টা আছে অংশীদারদের ঋণের সুদ সংক্রান্ত এই বিষয়টা। তো ঋণের সুদ সংক্রান্ত যদি আমরা দেখি, অংশীদারদের ঋণের সুদ দুইবার যাবে। কয়বার যাবে? দুইবার যাবে। একবার লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে ঋণের সুদ লিখে দেখাতে হবে, আর পরের বার অংশীদারদের ঋণ হিসাবে ক্রেডিট পাশে দেখাতে হবে। তাহলে পরের বার কোথায় যাবে? অংশীদারদের ঋণ হিসাবে ক্রেডিট পাশে দেখাতে হবে। এই হচ্ছে মূলত দুইবার গেল। তবে অধিকাংশ অঙ্কে শুধুমাত্র একবার লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে ঋণের সুদ লিখে দেখাতে হবে। মানে বেশিরভাগ অঙ্কে দেখা যায় যে এই ঋণের সুদটা শুধুমাত্র একবার যায়। এই কোথায় যাবে? লাভ লোকসান আবন্টন হিসাবে। লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে ঋণের সুদ হিসাবে লিখে দেখাতে হবে। তবে ঋণের সুদ দুইবার যাবে কখন? যদি অংশীদারদের ঋণ হিসাব করতে বলে তখন এটা ঋণ হিসাবও দেখা গেলে তখন দুইবার। আর এটা এই অংশটা যদি করতে না বলে, ঋণ হিসাব যদি অঙ্ক করতে না বলে, এটা করতে না বললে শুধুমাত্র আবন্টন হিসাবে ডেবিট পাশে একবার ঋণের সুদ একবার দেখাতে হবে। আসলে মনে রাখবো তাহলে এটা। এরপরে যেটা আছে আরেকটা বিষয়, ঋণের সুদের হার দেওয়া না থাকলে 6 মাসের সুদ দিতে হবে। মানে কত পার্সেন্ট সুদ, 5%, 10%, এরকম প্রশ্ন যদি কোনো সুদের হার দেওয়া না থাকে তাহলে নিজ থেকে 6% সুদ ধরে অঙ্ক করতে হবে। এক। এবার 2 নম্বর আছে কি, কোন তারিখে ঋণ নেওয়া হয়েছে তা উল্লেখ না থাকলে, মানে যে ঋণ যে নেই ওই দিন একটা তারিখ থাকবে না, ওই তারিখটা 10,000 টাকা ঋণ নিয়েছে জানুয়ারির 1 তারিখ বা জুলাইয়ের 1 তারিখ, এরকম যদি প্রশ্ন কোনো তারিখ দেওয়া না থাকে তাহলে 6 মাসের সুদ নির্ণয় করতে হবে। যদি তারিখ দেওয়া থাকে, মনে করো তোমাকে জানুয়ারির 1 তারিখ দিল, টাইমটা দিল মনে করো জানুয়ারি 1, জানুয়ারি জানুয়ারি 1 তারিখ সে 20,000 টাকা সুদ নিয়েছে। 1 তারিখ কত টাকা? 20,000 টাকা সুদ নিয়েছে। তাহলে জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত কত হবে? পুরো 1 বছর। তাহলে 1 বছর সুদ দিতে হবে, সুদ ব্যয় করতে হবে। যদি বলা হয় জুলাই যদি বলেন তাহলে জুলাই 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত, বছর শেষ হয় সবসময় ডিসেম্বর, তাহলে 6 মাস হবে, 6 মাসের সুদ দিতে হবে। এইরকম তারিখ যদি প্রশ্নে কখনো না থাকে তাহলে মনে রাখতে হবে 6 মাসের সুদ নির্ণয় করতে হবে। এই হচ্ছে বিষয়। তারিখ থাকলে তারিখ অনুযায়ী শর্ট কথা, আর তারিখ না থাকলে 6 মাস সুদ নির্ণয় করতে হবে। সুদের হার না থাকলে 6% ধরতে হবে, আর সুদের হার থাকলে যেটা থাকে সেই অনুযায়ী বের করতে হবে। এই গেল। এরপরে আর তো তেমন নাই। এটা 9 নম্বর, এটা গত ক্লাসে আমি আলোচনা করছিলাম। 10 নম্বর এটাও করছি, সময় বাড়াচ্ছি না। এরপর 11 নম্বর মুনাফা বা ক্ষতির অংশ, এটাও আলোচনা করেছিলাম। এটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব বলছি। তারপরে আরেকবার যদি বলি, মুনাফার অংশ নির্ণয়, লাভ লোকসান আবন্টন হিসাবে মুনাফা কিভাবে নির্ণয় করা হবে। আমাদের এই যে লাভ লোকসান আবন্টন, এই যে এটা থেকে যদি আমি দেখাই, এটা তো দেখাইছিলাম মনে হয়, এটার হিসাবে প্র্যাকটিক্যালি যদি তুমি মুনাফার অংশ আমি বোঝাতে চাই, দেখো এটা কিভাবে হয়। মুনাফার অংশটা আমি নির্ণয় দেখিয়ে দিচ্ছি। মানে এমনি অঙ্কের মধ্যে এই পাশের এইদিকে হচ্ছে ক্রেডিট পাস, এদিকে হচ্ছে ডেবিট পাস। খুব খেয়াল করো, ক্রেডিট পাসের এই টাকা সবগুলো যোগ করতে হবে, যোগ করে এই জায়গায় বসাতে হবে। ক্রেডিট পাসের যোগ করার টাকা বসায়, এরপর আসছে এটা ডেবিট পাস। ডেবিট পাসের এই টাকাগুলো এখানে যা যা থাকবে আর কি, আমরা এখানে একটা অনুমান দিই। এই টাকাগুলো এতটুকু পর্যন্ত, এই বকেয়া বাড়ার এতটুকু পর্যন্ত, এগুলো কি করতে হবে? এই ক্রেডিট পাসের এই টাকা থেকে ডেবিট পাসের টাকাগুলো বিয়োগ করতে হবে। বিয়োগ করে যে ফলাফলটা হবে সেই ফলাফল হবে এটাই হবে। আর সেটাই হবে যে মুনাফার অংশ। আশা করি মুনাফার অংশ কেমনে বের হয় ওই লেখাটার প্র্যাকটিক্যাল চিত্রের মাধ্যমে আমি দেখাই দিলাম। এটা হলো মুনাফার অংশ। এরপর যদি আমি আবার দেখাই ক্ষতির অংশ, তাহলে আমরা এখন জানলাম কি মুনাফার অংশ কিভাবে নির্ণয় করা হয়। আমি যে ফলাটা বললাম এইখানের ফলাটাই পুরো বলছি। এরপর ক্ষতির অংশ নির্ণয়, এটা কিভাবে নির্ণয় করবো? ক্ষতির অংশ আমি প্র্যাকটিক্যালি তাও চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, খেয়াল করবা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ করার জন্য, সবসময় অঙ্ক করার জন্য নিয়মিত এই কাজগুলো করতে হবে। ক্ষতির অংশের জন্য আবার এদিকে ডেবিট আছে, আমাদের ক্রেডিট আছে। ক্ষতি মানে খরচ বেশি থাকবে, এদিকে যোগফল বড় হবে, তখন এদিকে যোগফলটা বড় হবে। এদিকে সবগুলো যোগ করে এখানে বসে দিতে হবে। ওই সময় তো মুনাফা এটা থাকবে না, এটা থাকবে না, এটা মনে রাখবে। এটা মনে করো নাই, এটা তো নাই, এটা আপনার মুনাফা এটা নাই, এটা ছাড়া বাকি সবগুলো যোগ করে যোগফলটা বসে দিলাম। বসানোর পরে এদিকের খরচগুলা, এদিকে যে আইটেমগুলো আছে, কোন দিকে এই যে ক্রেডিট পাশে যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলা এতটুকু পর্যন্ত তোমার কি করতে হবে? এই ডেবিট থেকে ক্রেডিটের গুলা বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে যে বিয়োগফলটা বের হবে সেটা হচ্ছে এটাই।
এটাই হচ্ছে মুনাফা, এই সরি ক্ষতির অংশ, এই ক্ষতির অংশ হচ্ছে এটাই ক্ষতির অংশ, এখানে যেটা ক্ষতির অংশ লিখছি এই ক্ষতির অংশ। এই ক্ষতির অংশগুলো এই অনুপাত অনুযায়ী কি করতে হবে, আমাদের অঙ্ক অনুপাত থাকবে, অনুপাত অনুযায়ী ভাগ করে ইনার কমাল দেখাতে হবে। একইভাবে লাভের অংশগুলো অনুপাত অনুযায়ী ভাগ করে এদিকে দেখাতে হবে। যখন আমরা লাভেরটা দেখেছিলাম একটু আগে, এখানে বাইরে বের করে এখানে দেখাতে হবে, বাইরে আউটার কলামে টাকাটা লিখে দেওয়া হবে। তাহলে ক্ষতি কিভাবে বের করতে হয় আমরা প্র্যাকটিক্যালি দেখলাম, লাভ কিভাবে বের করতে হয় তাও প্র্যাকটিক্যালি দেখলাম। এটা হলো ক্ষতি, লাভ সবই চলে গেল। আর কিছু আছে কিনা কোনো দেখি। আশা করি তোমরা আমার এই আলোচনা, চার্টের আলোচনা বোঝা গেল। আজকে ৩য় নম্বর ক্লাস আমি চার্টটা পরিপূর্ণভাবে শেষ করেছি। এই চার্টের প্র্যাকটিস গুলো আমি ৪র্থ ক্লাসে একটা একটা অঙ্ক নিয়ে আশা করি তোমাদের ধরবো, ও আমার সাথে থাকবে, নিয়মিত ভিডিওগুলো দেখবা, অন্যদের শেয়ার করবে। ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। Thanks watching. Please like, comment, share and subscribe my channel.